নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আল্লাহর বিরুদ্ধে ভারত যুদ্ধ লড়ছে, এরকম একটা ন্যারেটিভ পাকিস্তান চারিদিকে স্প্রেড করছে অফিসিয়াল স্তর থেকে। কি হয়েছে অ্যাকচুয়ালি, কেন করা হচ্ছে, এর সম্ভাব্য পরিণাম কি হতে পারে এবং এটাকে আটকানোর জন্য ভারতবর্ষের এই মুহূর্তের স্ট্যান্ড কি, প্ল্যানিং কি লং টার্ম, এই 4-5টা জিনিস আমরা আজকের ভিডিওতে আলোচনা করব এবং বুঝে নেব। দেখুন, প্রথমে কি হয়েছে এটা বলতে হবে আমাকে। আপনি দৈনিক জাগরণের ব্যাপারটা দেখে নিন, বুঝে যাবেন। আল্লাহ's হেল্প প্রিভেন্টেড এসকেলেশন উইথ ইন্ডিয়া, সেজ পাকিস্তান আর্মি চিফ আসিম মুনির। পাকিস্তানের যে ফিল্ড মার্শাল, প্রধানমন্ত্রীর থেকেও আনঅফিসিয়ালি ওপরের লেভেলে যার পোস্ট, গোটা পাকিস্তান যার কন্ট্রোলে, সে অফিসিয়াল জায়গা থেকে বলছে যে ইন্ডিয়ার সঙ্গে আমাদের যে অপারেশন সিঁদুরের সময় এসকেলেশন আর হয়নি আল্লাহর হেল্পে। উই ফেল্ট ইট, আমরা এটা অনুভব করেছিলাম। ডিভাইন হেল্প, স্বর্গীয় হেল্প এসছে আমাদের ইন্ডিয়ার সঙ্গে যখন কনফ্লিক্ট চলছিল সেই সময়। হঠাৎ করে এই সব কথা কেন, কি হয়েছে তো বুঝলেন, কেন হয়েছে ভাববেন না? আপনার মনে হচ্ছে না যে এ বাবা আসিম মুনির কি এতটাই অশিক্ষিত, এ বাবা এডুকেশন বলে কিছুই নেই, যে একটা যুদ্ধ লড়তে হয় টেকনোলজি দিয়ে, সামরিক স্ট্র্যাটেজি দিয়ে, সৈন্য সংখ্যা দিয়ে, সমরাস্ত্র দিয়ে। এসে ছেলে ভোলানো, ছোটবেলায় আমরা ঠাকুমার ঝুলিতে পড়তাম, ওই সব গল্প উনি কেন হঠাৎ করে বলতে শুরু করলেন যে আল্লাহ হেল্প করছে, আমরা ফাইট করছি ইন্ডিয়ার বিরুদ্ধে? ওনার কি একেবারেই এডুকেশন নেই? নিজেও কি মানে ওই ধরনের দুনিয়াতেই থাকেন? উনি ভাবেন যে এই যে মিসাইলটা সুইচ টিপলাম, এটা আল্লাহ চাইলে এদিকে যাবে, আল্লাহ চাইলে ওদিকে যাবে। উনি কি এরকম ভাবেন? সায়েন্স বোঝেন না? একেবারে নয়। যারা ভাবছেন যে উনি সায়েন্স বোঝেন না, খুব ভুল করবেন। ভুল করেও ভাববেন না যে ইনি এই ধরনের কোনো জায়গায় পড়াশোনা করেছেন যেখানে সায়েন্স পড়ানো হয় না। যারা কোনো ইজমের সাহায্যে, মতবাদের সাহায্যে, রিলিজিয়ান হতে পারে, অন্য কোনো মতবাদ হতে পারে, ফলোয়ারদের বোকা বানিয়ে রাখে, তারা নিজেরা জেনারেলি প্রত্যেকে উচ্চশিক্ষিত হয়। আপনি যেখানে যেখানে দেখে নিন, ধরা যাক রিলিজিয়ান যে ইজম, সেটাকে নিয়ে আমরা যদি কথা বলি, আপনি পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতবর্ষেরও দুঃখজনক হলেও অনেক জায়গায় দেখে নিন, সাধারণ মানুষ হই হই করে দৌড়াচ্ছে যে আমার সন্তানকে আমি মাদ্রাসায় দেব, স্কুল শিক্ষা হারাম, স্কুল শিক্ষায় শিক্ষিত করব না। এবং এই মানুষগুলোর যারা নেতৃত্ব দিচ্ছে, যারা লিডার পাকিস্তানে, বাংলাদেশে, দুঃখজনক হলেও ভারতবর্ষের কিছু জায়গায়, তাদের ছেলেমেয়েরা বড় বড় স্কুলে পড়ে, বিদেশের স্কুলে এবং কলেজে পড়ে। এদের ফলোয়াররা একবারও জিজ্ঞেস করার প্রয়োজনীয়তা মনে করে না, আচ্ছা এসব সায়েন্স ফাইন্স তো হারাম, তা আপনারা নিজের সন্তানকে মাদ্রাসায় দিচ্ছেন না কেন? দেখুন, এদের ফলোয়াররা তারাই যাদের জিজ্ঞেস করার মতো বোধশক্তি নেই। জিজ্ঞেস করার বোধশক্তি থাকলে এদের কথা এরা চলতও না। তো এই আসিম মুনির টাইপের যারা আছে, এরা কিন্তু হাইলি এডুকেটেড, এরা সায়েন্সের মর্যাদা জানে, নিজে পড়াশোনা করেছে, নিজের সন্তানকে, এরা সব বেশিরভাগ ক্ষেত্রেই, একটা লোক সম্পর্কে বলছি না, এই ক্যাটাগরি সম্পর্কে বলছি, বিদেশে রেখে বড় বড় স্কুল কলেজে পড়ায়। তারপর আবার এদের পরবর্তী জেনারেশনকে এরা বলবে এবার দেশে চলে আয়, দেশকে ভুলভাল কথা বল, অশিক্ষিত করে রাখ, নেতা হয়ে রাজ কর। তো এনার তো এডুকেশন ফুললি আছে। নিজে বোকা নন, পাকিস্তানকে বোকা বানান। তাহলে এটা কেন বললেন উনি? কারণ ওনার মাস সাইকোলজি সম্পর্কে যথেষ্ট ভালো আইডিয়া আছে, জ্ঞান আছে। মাস সাইকোলজি উনি কন্ট্রোল করতে জানেন। কিরকম মাস সাইকোলজি? ধরা যাক দুই রাজায় যুদ্ধ হচ্ছে, ঠিক আছে,
এখন যুদ্ধ হচ্ছে, ধরা যাক এই 10,000 বর্গমাইল জায়গা কে দখল করবে তার ওপর। রাজা তো যুদ্ধে মরবে না, মরবে সেনারা। এবার সেনা যুদ্ধ করতে করতে ওর যদি ফিল হয় যে ভাই যুদ্ধটা করছি কেন, উদ্দেশ্যটা কি, আমি এই যুদ্ধে জিতি মানে মরি বাঁচি, ফ্যাক্ট হচ্ছে কে 10,000 বর্গমাইল জায়গা পাবে, এর জন্য আমি মরতে এসেছি, দূর করবই না যুদ্ধ। বাট এবার যদি ওকে আপনি বলে দেন এটা ধর্মযুদ্ধ, আল্লাহ যুদ্ধ করতে পাঠিয়েছে তোমায়, তোমার ওপর আল্লাহর আশীর্বাদ আছে, লড়ো ভারতের সঙ্গে, তখন ওর মনে হবে হ্যাঁ আমি একটা উদ্দেশ্য নিয়ে কাজ করছি। এবং ও আর কোনো প্রশ্ন করবে না নিজের লিডারকে, ও বলবে ভারত গুলি করছে, আমি গুলি খেতে একদম বুক পেতে এগিয়ে দিয়ে চলে যাব, কারণ আমি আল্লাহর জন্য লড়াই লড়ছি। আমি নির্দিষ্ট কোনো রিলিজিয়ানের ব্যাপারে বলছি না, আপনি যে কোনো রিলিজিয়ান, যে কোনো ইজম দিয়ে এইভাবে মানুষকে ভুল পথে পরিচালিত করতে পারেন, যদি আপনার সেই ক্যাপাবিলিটি থাকে। আপনি একইভাবে কাউকে বলতে পারেন যে তুমি ভগবানের লড়াই লড়ছো, দিয়ে 5 জনকে মারামারি করতে পাঠিয়ে দিলেন, আপনি জানেন ওরা জিতে গেলে আমি এই জায়গাটা পেয়ে যাব। আর আপনি যদি বলেন এই তোরা মারামারি কর না, তোরা জিতলে আমি এই জায়গাটার দখল নেব, থোড়ি করবে লোকে। তো মাস সাইকোলজি দেখুন ওনার একটা স্টেটমেন্টে গোটা পাকিস্তানকে কিভাবে উনি হাতের মুঠোয় নিয়ে নিলেন। কেউ আর কোশ্চেন করছে না পাকিস্তানে যে ভাই খেতে পাচ্ছি না, খাবার নেই, ইলেকট্রিক নেই, মেডিকেল ফেসিলিটি নেই, সে হচ্ছে আল্লাহর জন্য আমরা লড়াই করছি ভারতের বিরুদ্ধে, প্রবলেম সলভ। নেক্সট একই স্টেটমেন্ট দিয়ে উনি আর একটা মারাত্মক ভয়ঙ্কর গেম খেলে দিয়েছেন, এক্সপ্লয়েটিং ফল্ট লাইন্স। যারা জিওপলিটিক্স বোঝেন তারা জানবেন যে প্রত্যেকটা দেশের যে সিক্রেট এজেন্সি থাকে তাদের অন্যতম মেন কাজ থাকে শত্রু দেশের ফল্ট লাইন খুঁজে বের করা এবং সেটাকে এক্সপ্লয়েট করা, দিয়ে শত্রু দেশকে ভেতর থেকে শেষ করে দেওয়া। পাকিস্তানের শত্রু হচ্ছে ভারতবর্ষ। আসিম মুনির খুব ভালো করে জানে ডেটা ফ্যাক্ট সহ যে ভারতবর্ষে একটা ফল্ট লাইন হচ্ছে রিলিজিয়ান। ভারতবর্ষের প্রায় 76-77% মানুষ, এরা কোনো নির্দিষ্ট কিছু বিশ্বাস করে না, এরা সনাতনী, এরা সিকার, এরা নিজেরা সার্চ করে, বৈজ্ঞানিক পন্থা অনুযায়ী খোঁজ করার চেষ্টা করে যে জীবনের পরে কি আছে বা আধ্যাত্মিকতা কি। এরা কোনো একটা নির্দিষ্ট ধর্মীয় মতবাদে বিশ্বাসী নয়। আর বাকি 24% মতো মানুষ এরা ইসলাম, খ্রিস্টান বা বিভিন্ন অন্য মতবাদে বিশ্বাসী। তো এখানে বিশ্বাসীও আছে এবং যারা সিকার তারাও আছে। এবার এইখানে একটা ফল্ট লাইন কাজ করছে, এখানে আমি যদি কোনোভাবে আগুন লাগিয়ে দিতে পারি আমার কাজ হয়ে যাবে। তো ফল্ট লাইন হচ্ছে রিলিজিয়ান। পার্সেন্টেজ থেকে টোটাল পপুলেশনের হিসেব পেয়ে গেছে আসিম মুনির। আপনি বলবেন স্যার এক্স্যাক্ট কি বলতে চাইছেন আপনি? আমি বলতে চাইছি যে আজ থেকে 10-15 বছর পর এমন দিন হয়ে যেতে পারে, যদি না আমরা এখন থেকে সচেতন হই, যখন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের সময় ভারতবর্ষেরই মানুষরা ভারতবর্ষকে সাপোর্ট না করে পাকিস্তানকে সাপোর্ট করবে যুদ্ধ চলাকালীন। কারণ যারা ভারতীয় মুসলিম রয়েছেন তাদের সবার নয়, কিছু সংখ্যক মানুষের মনে হতে পারে যে এখন কি মনে হয় ভাই আমরা লড়ছি পাকিস্তানের বিরুদ্ধে, আমরা সবাই ভারতীয়, ভারতের সঙ্গে। বাট যদি এই ন্যারেটিভটাকে খুব ভালো করে হাওয়া দেওয়া যায়, লোকের মাথায় ব্রেন ওয়াশ করে ঢুকিয়ে দেওয়া যায়, তখন কিছু মানুষের মনে হবে যে ভাই আমার দেশ ঠিক আছে, আমি ভারতীয় কিন্তু আমি তো মুসলিমও, আমার দেশ লড়ছে পাকিস্তানের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে তো আছে আল্লাহ, আল্লাহকে তো আমি উপাসনা করি, তাহলে আমি থাকি যদিও ভারতে কিন্তু মনের দিক থেকে আমিও পাকিস্তানি সাপোর্টার, আমি ভারতের এগেনস্টে কাজ করব। দেশ শেষ হয়ে যেতে 2 দিন লাগবে না। বাইরের আক্রমণ আপনি 2000 বছর আটকে নিতে পারবেন, ভেতরের
বেইমানি, গাদ্দারি, সাবোটাজ আপনি 2 দিন সহ্য করতে পারবেন না। কারণ ভেতর থেকে কাকে আপনি ধরবেন, কাকে খুঁজে বের করবেন, কাকে বেড়া দিয়ে আটকাবেন? কোনো বেড়া নেই তো। এই মারাত্মক গেমটা খেলতে চাইছে পাকিস্তান। তাহলে কি হয়েছে বোঝালাম, কেন বুঝতে পারলেন, সেকেন্ড স্টেপ হয়ে গেল। এবার আপনি বলবেন স্যার পারবে না। আমি বলছি কিছু ক্ষেত্রে পাকিস্তান পেরেছে, এবং এখানে 0.1% ক্ষেত্রেও যদি সফল হয় ওরা, সেটা আমাদের দেশের জন্য বিপজ্জনক। আমাদের 99.99% মানুষকে ঠিক বোঝালে হবে না, 100% মানুষকে ঠিক বোঝাতে হবে। 0.01% মানুষকে ওরা ভুল বুঝিয়ে ফেললে গন্ডগোল। এবং হয়েছে এটা। ভিডিওগুলো আমি এখানে দেখাচ্ছি না, আপনারা সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাবেন। একটা ভিডিও আমার চোখে পড়েছিল, একটি ছেলে, সে মাদ্রাসায় পড়াশোনা করত, সে বলছে, ভারতবর্ষের সন্তান, যে আমাকে মাদ্রাসায় শেখানো হতো যে কখনো আর্মিতে যোগ দেবে না। কেন? কারণ ভারতবর্ষের আর্মি পাকিস্তানের আর্মির সঙ্গে লড়াই করে, তো তুমি ভারতীয় আর্মিতে যোগ দিলে একজন মুসলমান হয়ে একজন মুসলমানকে তোমায় গুলি করতে হবে, যেটা ধর্ম অনুযায়ী ঠিক নয়। বুঝতে পারছেন বিষ কোথায় ছড়িয়ে গেছে? কে বলতে পারে ওই ছেলেটি হয়তো ভারতবর্ষের একজন বীর সেনা হতো, বীর কমান্ডার হতো, ঠিক যেরকম কর্নেল সোফিয়া কুরেশি। আমরা একজন সম্ভাবনাকে হারালাম মাথায় বিষ ঢোকানোর জন্য। তবে ভিডিওটা দেখে আমার মনে হয়েছিল যে ওকে ওখান থেকে উদ্ধার করা গেছে, ও মানে যা ওর মাথায় ঢোকানো হয়েছিল ওগুলো বলে দিচ্ছে, সেন্স আছে যেগুলো ভুল বোঝানো হয়েছিল। আমার যতটা ভিডিওটা দেখে মনে হয়েছিল কাটিং ক্লিপস, সেটা হলে তো খুব ভালো। আপনাদের মনে থাকবে পেহেলগাম অ্যাটাকের পরপর একজন কাশ্মীরি মহিলা, একেবারে মানে হাউসওয়াইফ বলতে আমরা যা বুঝি তেমন একজন মা, একজন মহিলা, তাকে বলা হচ্ছে যে পাকিস্তানি এবং হিন্দুস্তানির ব্যাপারে বলছে পাকিস্তানিরা আমাদের কাছের, কারণ মজহব এক হি হ্যায় না, হাম ভি মুসলমান ও ভি মুসলমান, আর হিন্দুস্তানি হ্যাঁ ঠিক হ্যায় লেকিন পাকিস্তানি আপনা হ্যায়। কে বলছে? ভারতীয় একজন মহিলা। এবার বুঝতে পারছেন এই একজন ইন্ডিভিজুয়াল, এরা ভুল পথে চলে গেছে। এবার এদেরকে কাজে লাগিয়ে আসিম মুনিরকে ওখান থেকে কিছু করতে হবে না, ভারতের ভেতরেই কি করে দিতে পারে, কি করে দিতে পারে। সিভিল ওয়ার ভারতবর্ষে অবধারিত, যদি না ভারত সরকার এই মুহূর্তে প্রত্যেকটা রাজ্য সরকার, প্রত্যেক ইন্ডিভিজুয়াল সচেতন হয়ে এটার ওপর কাজ শুরু না করে, তো অবধারিত, কেউ আটকাতে পারবে না। এবং একটা জিনিস জানবেন, ভুল জিনিস করাটা না ইজি, মানুষকে ভুল পথে চালিয়ে দেওয়া ইজি, মানুষকে ঠিক পথে ধরে রাখা, ঠিক পথে ফিরিয়ে আনা কঠিন। তাই জন্য আমাদেরকে আসিম মুনিররা এই একজন দুজন মানুষকে যেভাবে ভুল বুঝিয়েছে, তার থেকে 100 গুণ বেশি এফোর্ট দিতে হবে এদেরকে ঠিক পথে ফেরানোর জন্য। আদারওয়াইজ আপনি ভাবছেন দূর আমি এসবের ঝামেলায় থেকে কি করব, আমার লাইফ সেটেল, বড় বিজনেস আছে, বড় চাকরি করি, ফ্ল্যাটে থাকি, প্রচুর টাকা পয়সা আছে, একটা বা দুটো সন্তান, আমি তো খুব একদম কেয়ার নিয়ে ওদের মানুষ করছি। দেশে যদি সিভিল ওয়ার হয়, রায়েট হয়, আপনার সন্তানও বাঁচবে না সেদিন। যত বড় গাড়ি হোক, যত বড় ফ্ল্যাট হোক, সব ভাঙচুর হয়ে যাবে। মব ভ্যান্ডালাইজেশন কি জিনিস সবাই জানি আমরা। কে বড় ডাক্তার, কে বড় উকিল, বাড়ির মধ্যে ঢুকে উন্মত্ত জনতা খুন করে চলে আসে। তো নিজের ফ্যামিলির জন্য, নিজের সন্তানের ফিউচারের সেফটি সিকিউরিটির জন্য আমাদের এমন একটা সমাজ তৈরি করতে হবে যে সমাজে বিষ নেই। কাজেই জিওপলিটিক্সের পড়াশোনার বাইরে গিয়েও এটা আমাদের দায়িত্ব। আর আজকে যদি আপনি অ্যাভয়েড করেন, তাহলে কাল আপনার সন্তানের জন্য একটা রিস্কি দেশ আপনি তৈরি করে যাচ্ছেন, এর দায় আপনাকে নিতে হবে। এবার কি হয়েছে না হয়েছে তো বুঝলাম, এটার সমাধান কোন পথে? দেখুন, সমাধান একটাই পথে, একটাই, ইন্ডিয়া, ভারতবর্ষ, সেখানে সবাই একটাই পরিচয়, ইউনিটি বোধে থাকবে যে আমরা ইন্ডিয়ান, ফার্স্ট অ্যান্ড লাস্ট পরিচয়। এছাড়া অন্য কোনো সমাধানের পথ নেই। সারা পৃথিবীতে এটা এই মুহূর্তে আলোচ্য বিষয়,
যে ভারতই একমাত্র পথ। কেন বলছি সারা পৃথিবীতে? সারা পৃথিবীতে রিলিজিয়ান দিয়ে অনেক দেশ তৈরি হয়েছে। ভেবেছিল এক ধর্মের লোকেরা একসঙ্গে থাকবে, ওদের মধ্যে বিশাল মিল, থাকতে পারেনি। কোথায় রিলিজিয়ান দিয়ে দেশ তৈরি হলো? তো পাকিস্তান, ইসলাম ধর্মাবলম্বী দেশ। তাহলে বাংলাদেশ আলাদা হলো কেন? কারণ তখন মনে হলো যে রিলিজিয়ান নিয়ে মারামারি করা শেষ হয়ে গেল, যে এবার আমরা ভাষা নিয়ে মারামারি করবো, আমাদের তো ভাষা আলাদা। তাহলে একই ভাষার লোককে আপনি একসঙ্গে রেখে দিলেই ওরা শান্তিতে থাকবে আর মারামারি করবে না তো? ইংরাজিতে কথা বলে, ইংলিশ স্পিকিং বহু দেশ আছে পৃথিবীর, তারা তাহলে একসঙ্গে থাকলো না কেন? ওরা আবার নিজেদের মধ্যে মারামারি করে আলাদা আলাদা দেশ বানিয়েছে, যে আমাদের নেশন আলাদা, আমরা ইংলিশ, ওরা ফ্রেঞ্চ, ওরা অমুক, ওরা জার্মান, ওরা পলিশ, বাট সবার হয়তো কথা ইংরাজি, বাট নেশন আলাদা হয়ে গেল। আবার মারামারি। ভারতবর্ষে ভেবে দেখুন, কাস্ট, ওর হাতের জল আমি খাবো না, ওর ছোঁয়া খাবো না, ও আমার ঘরে যেন না ঢোকে। এই প্রত্যেকটা হচ্ছে ডিভিশন। আর ডিভিশন দিয়ে আপনি যদি যেতে শুরু করেন, কোনোদিন শেষ পাবেন না। একটা মিটবে তো আর একটা মারামারি শুরু হবে। খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, অনেক কিছু ডিভিশন হয়, শেষ হবেই না, পরপর চলতে থাকবে। তো এই ডিভিশনের রাস্তায় না চলে চলতে হবে ইউনিটির রাস্তায়। এমন একটা কিছু বানাতে হবে সিস্টেম, যেখানে ভারতবর্ষে জন্মানো প্রত্যেক মানুষ গর্বের সঙ্গে, আনন্দের সঙ্গে জোর দিয়ে বলবে আমি ভারতীয়, ব্যাস। স্যার এটা কোনোদিন সম্ভব নয়। কেন সম্ভব নয়? স্যার সব লোকজন খারাপ, সবার মাথায় খালি বিষ, হিংসা, মারামারি করার ধান্দা, কে আর ভারতবর্ষের কথা শুনছে? সবাই ধর্ম, জাতি এসব নিয়েই স্যার ব্যস্ত। তা আপনি কি করছেন? আমি আর স্যার কি করব, আমি সমালোচনা করি। লিড বাই এক্সাম্পল। আপনি এমন কিছু করুন না যাতে করে 10 জন মানুষের মাথা থেকে বিষ বেরিয়ে 10 জন মানুষ ভারতবাসী এই পরিচয়ে বাঁচতে পারবে। স্যার আমি আর কি করব। তাহলে আপনি আর কি করবেন? মানে আপনি খালি সমালোচনা করবেন, আর আপনার জন্য ভালো দেশ, ভালো সমাজ অন্য কেউ এসে বানিয়ে দেবে। ভারতবর্ষের ফল্ট লাইন তো কাস্ট ছিল না? এখনো আছে, 20% আছে। 100% থেকে আমরা 20%-এ নেমে এসেছি। আমরা প্রত্যেকে নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, নিজের পাড়া এবং গ্রামের দিকে তাকালেই বুঝতে পারবো। আমার ছোটবেলায় যে কোনো বিয়ে হলেই আমি শুনতাম, এই কোন জাতে বিয়ে দিল। 10টা বিয়ের নেমন্তন্ন এলে 10টাতেই শুনতাম, পাড়াতে সব কাকিমা, ঠাকুমা টাইপের যারা আছেন সবাই আলোচনা করতো। এখন 10টা বিয়েতে হার্ডলি একটাতে শুনি, হার্ডলি তাও, স্যার জানেন ওইখানে এখনো স্যার জাত নিয়ে হচ্ছিল। 100 থেকে 20-তে চলে এলো, এইটা নিয়ে আপনি আনন্দ করে 20% থেকে 0%-এ আনতে চেষ্টা করবেন, নাকি ওই কোথায় একটা দুটো ঝামেলা হচ্ছে ওটা নিয়ে আপনি সমালোচনাই করবেন? কেউ তো চেষ্টা করেছে, তবে তো 100 থেকে 20-তে নেমে এসছে এই জাত নিয়ে ঝামেলাটা। আর কেউ কেউ সেদিনও ছিল, সমালোচনাই করে যাচ্ছিল। তো সমালোচনার গোষ্ঠী থেকে বেরিয়ে আসুন। এখন 20 থেকে কি করে 0-এ আনতে পারি আমরা, সেই দলে নাম লেখান। আপনারই দায়িত্ব এটা, আপনাকেই করতে হবে, অন্য কেউ করবে না। অন্য কেউ কি করবে? স্যার কেউ করে না, করে, কেউ কেউ করে। আমি একটা গল্প বলছি আপনাকে, গল্প না, ফ্যাক্ট, নিজে বই পড়ে দেখে নিতে পারেন। লেখকের নাম এস গুপ্তা, যোগী আদিত্যনাথের ওপর লেখা বই। এক্স্যাক্ট নামটা আমার মনে পড়ছে না, এস দিয়ে কি জানো, শান্তনু গুপ্তা। যোগী আদিত্যনাথ যখন সন্ন্যাসী, গোরখপুরে, রাজনীতিতে প্রবেশও করেননি বা সবে সবে করেছেন, সেই সময় ওনাকে বলা হতো নায়িকা বাবা। বরকা ছোটকা মানে বড়, ছোট, নায়িকা মানে নয়া, নতুন বাবা। উনি তখন প্রত্যেক দিন এক একটা গ্রামে যেতেন, গিয়ে খিচড়ি ভোজ হতো। খিচড়ি ভোজ কি জিনিস? খিচড়ি ভোজ নায়িকা বাবার, তার শর্ত হচ্ছে কে রান্না করবে তার জাত জিজ্ঞেস করা যাবে না, কে পরিবেশন করবে তার জাত জিজ্ঞেস করা যাবে না, পাশে কে বসে খাচ্ছে তার জাত জিজ্ঞেস করা যাবে না, সবাই একসঙ্গে বসে খাবে। উত্তরপ্রদেশ, বিহারের মতো জায়গায় এই জিনিসের ইম্প্যাক্ট কি
হয়তো ছোটরা বুঝতে পারবে না, বড়রা বুঝতে পারবেন যে কার হাতে রান্না, মানে কে পরিবেশন করছে, আমি কার পাশে বসে খাচ্ছি, এগুলো বিশাল ব্যাপার ছিল বিচার্য মানুষের মনে। একজন লোক নিঃশব্দে একের পর এক গ্রাম চেঞ্জ করতে করতে গেছে। একদিন যেই ওই জাতপাতের বেড়া ভেঙে গেল যে কে খাবার রান্না করছে আমি জিজ্ঞেস করব না, আমি অন্যকে প্রণাম জানিয়ে খাবার গ্রহণ করব, ব্যাস মানুষের মন পাল্টাতে শুরু করলো। করেছে তো একজন মানুষ। ও স্যার আমি কি করব, আমি কি করব, আমি কি করব করবেন না। যদি দায়িত্ব নিতে পারেন তাহলেই সমালোচনা করারও অধিকার আছে, নাহলে শুধু সমালোচনা করে দেশের কোনো লাভ হবে না। সরকারের তো দায়িত্ব স্যার, সরকারের দায়িত্ব সরকার করবে। আমি যেমন খুব সাপোর্ট করি ব্যক্তিগতভাবে, যে কোনো রাজ্য সরকার কেন্দ্র সরকারের অনেক ঠিক কাজ থাকে, অনেক ভুল কাজ থাকে। ইস্যু অনুযায়ী লজিক বুঝে সমর্থনও করা উচিত, বিরোধিতাও করা উচিত। ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, অত্যন্ত সমর্থনযোগ্য একটা বিষয়। আমার দেশ, এই দেশে এমন একটা আইন চলবে যেটা দেশের সমস্ত মানুষ আমরা সেই আইনকে শ্রদ্ধা জানাবো, যে এটা আমাদের সবার মানে মান্য একটা বিষয়, আমরা সবাই এই আইনকে মেনে আমাদের দেশে চলব। সেখানে মুসলিম ল বোর্ড, অমুক কোড, তমুক কোড, ভাই আইনের মধ্যে পার্থক্য তো একজন মানুষকে তুমি বুঝিয়ে দিচ্ছ যে না না না, তুমি ভারতীয় হলেও তুমি মুসলিম, তুমি হিন্দু। তো সরকারি কাজের মধ্যে মানুষের মধ্যে ডিভিশন ঢুকে যাচ্ছে। আসিম মুনির ফল্ট লাইন এক্সপ্লয়েট করলে দোষ? তাহলে আগে তো আমাদের ফল্ট লাইনগুলোকে মুছতে হবে, ইরেজ করতে হবে, তখন আসিম মুনির আর ফল্ট লাইন খুঁজে পাবে না। ইউসিসি সেই দিকে একটা স্টেপ, এরকম অনেক স্টেপ আছে যে ভাই না না, কে কোর্টে যখন যাচ্ছে আমি ভারতীয়, কে মুসলিম কে হিন্দু ওই অনুযায়ী বিচার হয় না, গভর্নমেন্ট করছে গভর্নমেন্টের কাজ। এবার আজকে আইন এলে পরের প্রজন্মের মনের মধ্যে তখন তারা আর দেখবে না কোথায় হিন্দু মুসলিম তো আলাদা নেই, সব তো একই আইন। টাইম লাগবে না, অতটা টাইম দেবে না আসিম মুনির, তার আগেই এদেশে আগুন জ্বালাতে চেষ্টা করবে। তো সেই জন্য গভর্নমেন্ট যেটা করছে করুক, আরও আমাদেরকেও স্পিড বাড়াতে হবে। আমরা কি করব? বিভিন্ন অর্গানাইজেশনদের খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, সামাজিক অর্গানাইজেশন, ধর্মীয় অর্গানাইজেশন। আমি দুটো উদাহরণ দিচ্ছি। একটা সামাজিক অর্গানাইজেশনের উদাহরণ দিই, আরএসএস। হিউজ তাদের নেটওয়ার্ক সারা ভারতবর্ষ জুড়ে। আরএসএস একটা কথা খুব করে প্রচার করছে যে ভাই, যে মুসলিম যে হিন্দু নিজের নিজের উপাসনা পদ্ধতি, কেউ এইভাবে ঠাকুরকে ডাকো, কেউ ওইভাবে ডাকো, তোমার তোমার পার্সোনাল বিষয়, বাট আমাদের তো সবার ডিএনএ এক, আমরা কেন নিজেদের মধ্যে মারামারি করব? তো কোনো একজন মুসলিম ছেলে সেও ভাবছে হ্যাঁ তাই তো, ডিএনএ তো এক। আজ থেকে 300 বছর আগে বা 400 বছর আগে বা 200 বছর আগে কোনো কারণে, সামাজিক কারণ বা অন্য কোনো কারণ, আমার পূর্বপুরুষ যে এই দেশেরই ছিল, যে সনাতনী ছিল, সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, সেই জন্য তারপরের 10, 15, 20 প্রজন্ম আমাদের ফ্যামিলিতে আমরা ইসলাম ধর্ম পালন করে চলেছি। বাট পূর্বপুরুষ তো আমাদের, সে তো ইসলাম ধর্মের ছিল না, সে তো এই দেশেরই মানুষ ছিল, বাই জিওগ্রাফি সে তো হিন্দু ছিল। হ্যাঁ তাই তো, তাহলে যে একজন হিন্দু রয়েছে সে তো কোনো না কোনোভাবে কানেক্টেড আমারই সঙ্গে, একই ডিএনএ, আমি ওকে আলাদা ভেবে কেন মারছি? আসিম মুনির কি বোঝাতে চাইবে? যে না না না, ভারতীয়দের মধ্যে কিছু লোক তারা হিন্দু, আর বাকি কিছু লোক যারা ইসলাম ধর্মের তারা আসলে পাকিস্তানের সঙ্গে মিল আছে, আরবের সঙ্গে মিল আছে। বাট যখনই এই কথাটা দেখুন প্রচার হলো, এবার যারা পড়াশোনা জানা, যারা সায়েন্স বোঝে, তারা হলো তাই তো, আমাকে তো আরবদের মতো দেখতে না, আমাকে তো হিন্দুদের মতোই দেখতে, আমার পূর্বপুরুষ তো আরব থেকে আসেনি, আমার পূর্বপুরুষ তো এই দেশেরই, তাহলে তো ডিএনএ আমাদের সায়েন্স এক। আসিম মুনির ভুল বোঝাতে চাইছে, আমরা তো ভুল বুঝবো না। দেখুন কাজ হচ্ছে। স্যার কোথায় কাজ হচ্ছে স্যার? কিছুই হচ্ছে না। কাজ হতে টাইম লাগে। হয়তো এটার ইম্প্যাক্টে, আরএসএস যেটা করছে তার ইম্প্যাক্টে আজ থেকে 50 বছর পর দেশের মানুষ সবাই এক হতো। দেখুন কাজ এগোনোর জন্য যারা ইনফ্লুয়েন্সার তারা সঙ্গে চলে এসছে আরএসএস এর। একজনের নাম বলি, আমি যদি খুব ভুল না করি, দিল্লির কোনো বিখ্যাত মসজিদের ইমাম, ভদ্রলোককে মাঝে মধ্যেই ক্যামেরায় দেখা যায়, আমি ওনার নাম জানি না, দুঃখিত তার জন্য।
উনি টেরোরিস্ট অ্যাটাকের পর জোর গলায় বলেছেন এই দেশের মাটিতে যেন কোনো জঙ্গিকে কবর দেওয়া না হয়, আমার দেশের মাটি অপবিত্র হবে। ওই ভদ্রলোককে আমি আগেও দেখেছি, মানে একদম মসজিদের ইমাম, নামাজ টামাজ পড়ান, একদম ধর্মীয় ব্যক্তিত্ব, ইনফ্লুয়েন্সার, ধর্মীয় ব্যক্তিত্ব, বড় মসজিদ পরিচালনা করেন। বারবার জোর দিয়ে বলেছেন যে এই দেশের মাটিতে যারা আমরা, মানে উনি বলছেন মুসলিম, তাদের কবর যেতে হবে। এই দেশের মাটিতে আমরা খেয়ে পড়ে বেঁচে আছি, এখান থেকে শস্য উৎপাদন হলে আমরা খাই, তো এই দেশের মাটি আমাদের কাছে সব থেকে ওপরে। এই দেশের মাটিকে আমরা প্রণাম করি, এই দেশ আমার কাছে সব থেকে ওপরে। পাকিস্তান কি চাইছিল? যে না না, দেশ তোমার আগে না, তোমার আগে তো মুসলিম সেন্টিমেন্ট। দেখুন, আরএসএস পাল্টা প্রচার শুরু করেছিল, 50 বছর পর দেশ একত্রিত হতো, এই মৌলভী সাহেব ইমাম ইনি জুড়ে গেলেন। এটাই হয়তো এবার দুজনের চেষ্টায় 40 বছরে একত্রিত হয়ে যাবে, 10 বছর কম টাইম লাগবে। আপনি জুড়ুন, তবে তো 40 বছরটা 30 বছরে এগিয়ে আসবে। না মৌলভী সাহেব করুক, আরএসএস করুক, আমি চুপচাপ থাকবো, কি করে হবে? এবং এই মৌলভী সাহেবের যিনি যেটা কথা, সেটা দেখুন হিন্দু কনসেপ্টের কথা, যে হিন্দু কোনো রিলিজিয়ান না। এই জিওগ্রাফির মধ্যে, এই ভৌগোলিক অঞ্চলের মধ্যে সিন্ধু নদের এপারে যারাই থাকে তারা হিন্দু। এবার কোনো হিন্দুর নাম আব্দুল, ইয়েস, কোনো হিন্দুর নাম আব্দুল, সে মসজিদে যায়, সে ইসলাম রিলিজিয়ান ফলো করে, সে তার মতো করে উপাসনা করে। কোনো হিন্দুর নাম আকাশ, সে মন্দিরে যায়, সে নিজের মতো করে উপাসনা করে। কোনো হিন্দুর নাম অসীম, সে মন্দির মসজিদ কোথাও যায় না, সে উপাসনা করে না, তো ওকে। বাট যারা এই ল্যান্ডে থাকে সিন্ধের এপারে, তারাই হিন্দু। এই কনসেপ্টটাকে গড়ে তুলতে হবে যে আলটিমেটলি হিন্দু মানে ইন্ডিয়ান, ভারতীয়, কোনো রিলিজিয়ান নয়। লাস্ট 150-200 বছরের লোকজন ভুলভাল ভেবে নেয়, আচ্ছা ওর ইসলাম রিলিজিয়ান, আমার হিন্দু রিলিজিয়ান আলাদা, চলো মারামারি করি। না, আমাদের প্রত্যেকের পরিচয় আমরা ইন্ডিয়ান বা ভারতীয় বা হিন্দু। তো আপনার দায়িত্ব আছে। স্যার আমি কি করব স্যার, আমি তো আরএসএস এরও দায়িত্বে নেই, আমি তো মৌলভী সাহেবও নই, আমি তো স্যার গভর্নমেন্টও নই। আপনি সচেতনতা প্রচার করতে পারেন না? স্কিল বাংলা ফ্যামিলির অনেকে করে, আমি জানি। এই সম্ভাব্য বিপদ এবং তার সম্ভাব্য সলিউশন নিয়ে আমার দৃঢ় বিশ্বাস স্কিল বাংলা ফ্যামিলির এক একজন মেম্বার অন্তত এই ভিডিওটাকে হোয়াটসঅ্যাপে 5 জনের সঙ্গে শেয়ার করবে, নিজের পরিবারের প্রত্যেককে সচেতন করবে, নিজের বন্ধুবৃত্তকে সচেতন করবে। আপনি আপনার কাজ করছেন, বাট আপনাকেও অ্যাক্টিভ হতে হবে যে যেভাবে পারেন, যাতে করে সবাই ইন্ডিয়ান এই পরিচয়টা 40 নয় 10 বছরের মধ্যে চলে আসে। হ্যাঁ, আপনি যদি বলেন স্যার এমন কিছু বলে দিন যাতে করে 10 দিনে চলে আসবে, সম্ভব নয়। রাতারাতি সমাজ পাল্টায় না, মানুষের মানসিকতা পাল্টায় না, বাট পাল্টায়। রিলিজিয়ান নিয়ে যেমন মারামারি আজকের দিনে, কাস্ট নিয়েও এটা ছিল জাস্ট 30, 40, 20 বছর আগেও। পাল্টে গেছে, দ্রুত পাল্টাচ্ছে, এখনো কিছু জায়গায় প্রবলেম আছে, রিলিজিয়ান নিয়েও পাল্টাবে। আপনাকে তো হোপফুল হতে হবে আগে। এবং লাস্ট আমি একটা কথা বলবো, এটা তো আশা করি বুঝলেন পুরো সমস্যাটা এবং সম্ভাব্য সমাধান। ইন্স্যুরেন্সের একটা ব্যাপার নিয়ে আমি এই চ্যানেলের শর্ট সেকশনে একটা ভিডিও করেছিলাম, ইনফরমেটিভ, পরীক্ষায় কাজে আসবে। সেখানের কমেন্ট সেকশন দেখে আমি বেশ দুঃখ পেলাম। কমেন্টে অনেকে লিখেছেন স্যার খাওয়ার টাকা নেই, পরিবার চলে না, রোজগার অল্প, ইন্স্যুরেন্স বিমা কি করে করব? আরে স্কিল বাংলা পরিবারে এরকম আবার কে আছে যার রোজগার অল্প বা আর্থিক সমস্যা আছে? পভার্টি রাখলে চলবে না। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যে যে জাতির, সবার একটাই গোল হবে, আমাদের শত্রু পভার্টি, দারিদ্র বা দরিদ্রতা। এটার বিরুদ্ধে লড়াই করুন সবাই একসঙ্গে। রিলিজিয়ান নিয়ে লড়তে বসেছে। এবং স্কিল বাংলায় আমার উদ্দেশ্যও তাই, গরিব হয়ে জন্মানো কোনো অপরাধ নয়। গরিব হয়ে স্কিল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার পর স্কিল বাংলা চ্যানেলকে ফলো করতে করতে সে বড় লোক হবে। হ্যাঁ, বড় লোক হয়ে উচ্ছন্ন হয়ে যাবেন না, সম্পদ উপার্জন করুন, সম্পদ তৈরি করুন, সেটাকে নিয়ে নিজে ভালো থাকুন, আরও 5 জনকে ভালো থাকতে সাহায্য করুন।
এবং স্কিল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে কি করে সে বড় লোক হবে? দেখুন, একটা সোজা কথা, যারা যারা আপনার স্কিল বাংলা চ্যানেলে লাস্ট 3-3.5 মাস ধরেও অন্তত ডেলি জিও পলিটিক্স ফলো করেন, তারা বাকি মানুষদের থেকে একটা আলাদা ইনটিউশন তাদের তৈরি হয়ে গেছে। কি ব্যাপারে বলুন তো? কোন জিনিসের শেয়ার উঠবে, কোন জিনিসের শেয়ার নামবে, কারণ শেয়ার মার্কেট ডিপেন্ড করে জিও পলিটিক্সের ওপর, তাই না? আপনি বোঝার আগেই আপনার একটা মারাত্মক নলেজ তৈরি হয়ে গেছে লাস্ট 3 মাস যদি ডেলি ভিডিও দেখে থাকেন। তো ব্যাস, বুঝে শুনে ইনভেস্টমেন্ট করুন এবার। হ্যাঁ, মানুষ গরিব হয় কেন? ব্যাংকে টাকা রাখে বলে। স্যার কি বলছেন স্যার, ব্যাংকে টাকা বাড়ে? আচ্ছা সোজা কথা বলুন, আপনি 50 টাকা কেজি চাল কিনে খান, ঠিক আছে, ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে রেখে দিয়েছেন টাকা, কত সুদ দেয় সেভিংসে? 5% ধরলাম, 4 দেয় মনে হয়, 5ই ধরছি। আপনি 100 টাকা আপনার কাছে আছে, আপনি ক কেজি চাল পাবেন? স্যার 2 কেজি চাল পাবো। আপনি ভাবলেন আমি টাকা বাড়াবো 100 টাকা, ঠিক আছে বাড়ান। আপনি 100 টাকা রেখে দিলেন ব্যাংকে, তো 100 টাকা যে ব্যাংকে রেখে দিয়েছেন আপনাকে 5% সুদ দিচ্ছে। আপনি 1 বছর পর কত টাকা পেলেন? 105 টাকা। আমাদের দেশের ধরলাম ওই বছরে ইনফ্লেশন 6% হয়, ইনফ্লেশন 6% আরামসেই হয়, মানে যে কোনো জিনিসের দাম 106 টাকা বেড়ে যাবে। 106 টাকা বাড়লে 50-এ 3 টাকা, মানে পরের বছর চালের কেজি হয়ে যাবে 53 টাকা। আপনার আর 2 কেজি চাল হবে না, একটু কম হবে, কারণ 2 কেজি চাল পেতে গেলে আপনার 106 টাকা লাগতো, আপনার কাছে এখন আছে 105 টাকা। তা আপনার টাকা ব্যাংকে রেখে বাড়লো না কমলো? আগের বছর 2 কেজি চাল কিনতে পারছিলেন টাকাটা দিয়ে, এখন 2 কেজি চালও কিনতে পারছেন না, এদিকে আপনি বলছেন আমার টাকা বেড়ে গেছে। এ আবার কেমন বাড়লো? ইনফ্লেশন অ্যাডজাস্টেড ভাবে তো বাড়তে হবে, খালি সংখ্যায় বাড়লে হবে? তো এই জন্য মানুষ মিউচুয়াল ফান্ডে টাকা রাখে, পড়াশোনা করে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে। স্যার শেয়ার মার্কেটে স্যার জুয়া, যে পড়াশোনা করে না তার কাছে জুয়া, যে পড়াশোনা করে টাকা লাগায় শেয়ার মার্কেটে কারোর টাকা ডোবে না। না স্যার এই যে স্যার কদিন আগে দেখলেন তো শেয়ার মার্কেট ক্র্যাশ হয়ে যাচ্ছিল, বাড়ছিল না, সাধারণ মানুষের তাই হয়েছে, ইনভেস্টারদের তাই হয়নি। ইনভেস্টাররা জিও পলিটিক্স দেখে, ওদের সোজা হিসেব, যদি যুদ্ধ লাগে ওরা টাকা শেয়ার মার্কেটের কোম্পানিগুলো থেকে তুলে শেয়ার মার্কেটেই রাখে, সোনায় এবং রূপোয় ইনভেস্ট করে দেয়। রূপো দেখবেন কিভাবে হু হু করে বেড়েছে লাস্ট 1 বছরে। ওরা সোনার বাঁট, রূপোর বাঁট কিনে আনে না, শেয়ারেই সোনা রূপো পাওয়া যায়। 200 টাকার সোনা কিনলাম, আপনার কাছে ফোনে চলে আসবে, আপনার কাছে সোনার টিপটা আসবে না হাতে। 200 টাকার রূপো কিনলাম, মানে আপনার ফোনেই রূপোয় 200 চলে আসবে শেয়ার মার্কেটে। তো যারা ইনভেস্টার, যখনই যুদ্ধ লাগে কোম্পানিগুলো থেকে টাকা তুলে সোনা আর রূপোয় দিয়ে দেয়, সেফ ইনভেস্টমেন্ট, মেটাল বাড়বে, বেড়ে যায়, 1 বছর পর যুদ্ধ থেমে যায়, আবার এই বাড়া টাকাটা নিয়ে বিভিন্ন কোম্পানির প্রচুর শেয়ার কিনে নেয়। এখন স্থিতাবস্থা, এবার কোম্পানি বাড়বে, আরও বাড়লো, আবার যুদ্ধ লাগলো, আরও বাড়া টাকাটা নিয়ে আরও বেশি সোনার রূপো কিনে নেয়, ওরা কোনোদিন ডোবে না। এবার আপনি জিও পলিটিক্স যদি না জানেন এবং শেয়ার মার্কেটের পড়াশোনা যদি না জানেন, তাহলে ডুবতে হবে। পড়াশোনা করে এগোলে ডোবে না। ফাইন্যান্সিয়াল লিটারেসি সারা পৃথিবীতে অত্যন্ত ইম্পর্টেন্স দেওয়া হয়, এটা সরকারের কাছে আমার দাবি থাকবে। স্কুলে কলেজের সিলেবাসে ফাইন্যান্সিয়াল লিটারেসি ঢোকানো উচিত, না হলে তো মানুষ এই যে ভাববে টাকা বাড়ছে, এদিকে টাকা কমছে আসলে। তো স্কিল বাংলা পরিবারের কেউ যেন গরিব না থাকে, আর তার জন্য ফাইন্যান্সিয়াল লিটারেসি আজ থেকে শুরু করুন। আজ থেকে, সারা জীবনে অনেক দিন আপনার গেছে, অনেক জায়গায় অনেক টাকা খরচ করেছেন, লাভ হয়নি, আজ থেকে পড়াশোনা শুরু করুন। কোত্থেকে পড়াশোনা করবেন? স্টক মার্কেটের আজ থেকে পড়াশোনা করুন। স্কিল বাংলা আছে, চিন্তা নেই, আমরা ব্যবস্থা করে দেব। পুরো রেকর্ডেড কোর্স স্টক মার্কেটের সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট দ্বারা রেকর্ডেড কোর্স আমাদের কাছে পুরো রেডি। আপনাদের প্রত্যেকটা প্রয়োজনের খেয়াল আমরা রাখবো, কোনো চিন্তা নেই। এই মুহূর্তে এনরোল করবেন, এই মুহূর্ত থেকে ভিডিও দেখতে পাবেন, ওয়েট করতে হবে না, পুরো রেকর্ডেড। এবং এই কোর্সটা হিন্দিতে। ও স্যার হিন্দি তো বুঝি না স্যার। যদি শাহরুখ খানের সিনেমা বোঝেন, অমিতাভ বচ্চনের সিনেমা বোঝেন, তাহলে আপনি হিন্দি বোঝেন, এর থেকে বেশি বুঝতে লাগবে না। এবং তারপরও যাতে হিন্দিতে কারো অসুবিধা না হয়, তার জন্য আরও 9 করে 15টা ক্লাস বাংলাতে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এই হিন্দির ক্লাস বাংলার ক্লাসগুলো আলাদা নয়, হিন্দির ক্লাসগুলোই আপনারা করবেন
যেখানে যেখানে যা অসুবিধা হবে ডাউট ক্লিয়ারিং হিসেবে বাংলার ক্লাসগুলো দেওয়া হয়েছে। এই 15টাও রেকর্ডেড দেওয়া আছে, মানে বাংলারটাও পরে আসবে এমন নয়, এক্ষুনি রাখা আছে, ঠিক আছে? এবং এই টোটাল কোর্সটা, যেটা ইন্ডিয়াতে 1 নাম্বার বলে ভাবতে পারেন, এক্ষুনি ক্লাস করে এক্ষুনি রিভিউ দিয়ে দিতে পারবেন, ম্যাক্স টু ম্যাক্স আপনার 3,500 টাকা ফিস পড়বে জীবনে একবার, ওয়ান টাইম। ভিডিওগুলো আপনার কাছে 12 মাস থাকবে, যতবার ইচ্ছা দেখুন, যতবার ইচ্ছা রিভাইজ দিন। সব মিলিয়ে আমার ধারণা 40টা 50টা মতো ভিডিও হবে। দিনে একটা করেও যদি দেখেন, 1.5 মাসে আপনার দেখা কমপ্লিট হয়ে যাবে। পড়াশোনা শিখে স্টক মার্কেটের, তারপর ইনভেস্ট করুন। দেখুন, দেখিব এবার কমেন্ট সেকশন বদলায় কিনা, ইন্স্যুরেন্সের বড়লোক হতে পেরেছেন কিনা। পড়াশোনা করতে হবে, ফাইন্যান্সিয়াল লিটারেসি আনতে হবে। ভুলভালভাবে ইনভেস্ট করলে হবে? তাহলে তো সম্পদ বাড়বে না। তো এই মুহূর্তে প্রত্যেকে কি করবেন, আমার পার্সোনাল টিমকে কল করুন, এটা নাম্বার এই মুহূর্তে 9240023238। নিয়ে নিন শুভদীপ স্যার পার্সোনাল হেল্পলাইন নাম্বার 9240023238। আমি ধরবো না, আমার টিম ধরবে, এবং ফোন করে বলুন শুভদীপ স্যার বললেন স্টক মার্কেটের প্রোগ্রামে এনরোল করতে। আপনার মনে আর কোনো প্রশ্ন থাকলে আপনি জিজ্ঞেস করে নিতে পারবেন। আপনার ফোনেই আপনি ক্লাস দেখতে পারবেন, ল্যাপটপ ডেস্কটপ কিচ্ছু চাই না। হিন্দিতেও আছে, ওটারই ডাউট ক্লিয়ারিং বাংলাতেও করে দেওয়া আছে, কারোর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আজ থেকে ক্লাস দেখে নিতে পারবেন, এনরোল করে নিন। আরও কিছু জিজ্ঞাসা থাকলে আমার টিমকে জিজ্ঞেস করে নেবেন, ওরা বলে দেবে এভরিথিং। চলুন, অল দ্য বেস্ট।